বাংলাদেশের কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাজ করার ফলে যেটা হয়েছে, অনেক মানুষ চিনেছি, অনেক মানুষ দেখেছি, বিভিন্ন জেলায় ঘোরাফেরা করেছি। তার চেয়ে বড় কথা হচ্ছে বই থেকে যতটুকু জ্ঞান পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি জ্ঞান কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালি মানুষের সাথে মিশলে পাওয়া যায়। তো বিভিন্ন জেলার মানুষের সাথে মিশে, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে মিশে বিভিন্ন ধরনের হচ্ছে অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে মানুষের সম্পর্কে ধারণা জন্মেছে। সেই ধারণা থেকে অ্যাকচুয়ালি এই আইডিয়াটা মাথায় আসলো। আজকালকার এই ব্লগিংয়ের যুগে মানুষ তো হামেশা অনেক কিছু নিয়ে ব্লগিং করে, কেননা আমি মানুষ নিয়ে হচ্ছে একটা ব্লগ শুরু করি। এইটার পেছনে শুধু যে কারণ এইটা যে একটা ব্লগিং করতে যাচ্ছে ব্যাপারটা এরকম না, এর সাথে আরও কিছু কারণ আছে। আমি যদি খুব সহজে একটা কারণ এক্সপ্লেইন করতে যাই, আমি নিজের একটা ত্রুটি দিয়ে যদি শুরু করি, মাঝে মধ্যে আমি এটা দেখি যে যুক্তির ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা বিষয়ে আমি একটা যুক্তি পোষণ করতেছি, একটা মত পোষণ করতেছি, সেই একই বিষয়ে যখন কিনা হচ্ছে আমি আমার কোনো বন্ধু বা আমার পরিচিত কারোর সাথে আলোচনা করতে যাই, তখন দেখি সে একটা ভিন্ন মত পোষণ করতেছে। তখন মাথায় এই চিন্তাটা আসে, মতটা তো ঠিক আছে, আমি তো আমার জায়গায় ঠিক আছি, হ্যাঁ, তাহলে ও ভিন্ন মত কেন পোষণ করতেছে? এই জায়গায় আসে বেসিক্যালি একটা চমৎকার থিওরি, এটার নাম হচ্ছে রিয়ালিজম থিওরি। এটা জার্গন ওয়ার্ড হইলেও মানে হচ্ছে আমি যদি একদম সহজ বাংলায় জিনিসটা বুঝায় বলি, কোনো একটা কিছু যখন আরেকজনের সাথে আপনি করতেছেন, তখন সে ওই বিষয়টা সম্পর্কে কি ফিল করতেছে, তার ফিলটা আপনি যখন নিজে ফিল করার চেষ্টা করবেন, তখনই বেসিক্যালি এটা রিয়ালিজম হবে। তখনই বেসিক্যালি হচ্ছে সে কি জন্য কোন ভাবনাটা কেন ভাবতেছে সেই বিষয়টা সম্পর্কে আপনি একটা সুস্পষ্ট ধারণা পাবেন। এখন রিয়ালিজম খায় না মাথায় দেয়, এটা করে কি লাভ হবে? লাভটা হচ্ছে আপনি পরমত সহনশীল হবেন। আপনি জানবেন কেউ যখন আপনার বিরোধিতা করছে, কেন সেই বিরোধিতাটা করছে, কোত্থেকে তার সেই বিরোধিতাটা আসতেছে, এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি একটা সম্যক ধারণা পাবেন। পাওয়ার ফলে আপনি খুব সহজে লোকটাকে ক্ষমা করে দিতে পারবেন যদি সে ভুল হয়, আর যদি সে সঠিক হয় আপনি খুব সহজে তার কাছ থেকে নতুন একটা কিছু শিখে ফেলতে পারবেন। সো আমার কাছে এই যে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের খুব মনে হলো যে এই বিষয় নিয়ে একটু কথা বলি। এটা জাস্ট নিছক একটা ভিডিও ডায়েরি বলতে পারেন, আর কোনো উদ্দেশ্য এটা নাই। তো আমি কয়েকটা দারুণ উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি হচ্ছে জয়পুরহাটের একটা অসাধারণ জায়গা 5 বিবিতে, সেখানে আমি হঠাৎ করে একটা গ্রামের সন্ধান পাই স্থানীয় একটা বাজার থেকে। আমি অ্যাকচুয়ালি অত বিস্তারিত এখন মনেও নেই, আর তখনও খুঁজিনি, তখন হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলাম যেদিক মন চায় সেদিকে। তো স্থানীয় একটা বাজার থেকে খবর পাই আমরা, একটা গ্রাম আছে যেখানে কিনা 4 থেকে 5টা এথনিসিটির মানুষ বসবাস করে। তো আমরা অবাক হয়ে গেলাম যে ইউজুয়ালি আমরা দেখি যে একটা বড় অংশে একটা বড় এথনিক গ্রুপ বাস করে, চাকমা, মারমা কিংবা গারো, কিন্তু এক জায়গায় 5টা এথনিক গ্রুপ বাস করতেছে, তাও আবার জয়পুরহাটের মতো জায়গায়, যে জায়গায় খুব বেশি এথনিক গ্রুপ কিন্তু দেখতে পাওয়া যায় না সচরাচর, বা এথনিক গ্রুপের জন্য বিখ্যাত ওই এলাকা না। তো সেই চিন্তা থেকে, সেই আগ্রহ থেকে যখন সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সাঁওতাল, মারমা, গারো, তারপর হচ্ছে রাজবংশী, এরকম অদ্ভুত অদ্ভুত এথনিসিটির মানুষ কিন্তু সেখানে আছে, এবং পরস্পরের সাথে তাদের প্রচণ্ড হৃদ্যতা। তারা একে অপরের সংস্কৃতি বোঝে, তারা একে অপরের সংস্কার বোঝে, কে কি খায় সেটা সবাই মাথায় রাখে, কে কি খায় না সেটাও সবাই মাথায় রাখে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকের ধর্ম মতের প্রতি একটা সহনশীলতা আছে। বেশ একটা সুখী সুখী ছিমছাম একটা গ্রাম, যে গ্রামের মানুষজনের কাছে রাজনীতি পৌঁছায় না, ইলেকট্রিসিটি পৌঁছেছে বেশ কিছুদিন পরে। পুরো বাংলাদেশ যখন ইলেকট্রিসিটিতে একদম স্বয়ংসম্পূর্ণ, মানে তথাকথিত স্বয়ংসম্পূর্ণ, তখন হচ্ছে জয়পুরহাটে 5 বিবি সেই ছোট্ট এথনিসিটির মিউজিয়াম যদি আমি বলি গ্রামটিকে, সেই গ্রামটিতে কিন্তু ওইভাবে মানুষজন তখনও প্রযুক্তিতে অত বেশি আপডেটেড না। আরেকটা উদাহরণ হচ্ছে, আমি আমার ছোট ভাই ফারুকের সাথে হচ্ছে জাস্ট 1-1.5 বছর আগে গিয়েছিলাম হচ্ছে সন্দ্বীপ জায়গাটা সবাই আমরা চিনি, কিন্তু খুব একটা হয়তো বা সবার যাওয়া হয় না, কারণ এলাকাটা তো আর পর্যটন এলাকা না। সো সেখানে পর্যটকদের ভিড় অনেক কম হয়। সেই সুবাদে সেখানে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য ছিল মূলত এলাকাটা ঘুরে দেখা, মানুষের সাথে মেশা, একদম যে এলাকাটা সেটার সাথে মিশে যাওয়া, মানুষ কীভাবে বাঁচছে, কি খাচ্ছে, এই বিষয়গুলো দেখা। তো সেখানে আমরা হচ্ছে একটা
ছোট বাইক ভাড়া করি, সেখানে গিয়ে বাইক ভাড়া করে আমরা পুরো সন্দ্বীপ ঘুরবো। তো যাচ্ছি আমরা দূর দূর তাক কোনো মানুষের সন্ধান হচ্ছে আমরা পাচ্ছি না, এমন মানুষ যাদের সাথে আমরা একটু কথা বলতে পারি, একটু মিশতে পারি। এই ধরেন সন্দ্বীপ বাজার থেকে আমরা যখন কিনা কোস্টাল এরিয়ার দিকে যাচ্ছি, তখন যে মানুষগুলো না, ওগুলা একদম শহরের মানুষ সব। দেখে মনে হচ্ছে যে সন্দ্বীপের যে মৌলিক বিষয়গুলো, সেগুলোর অভাব তাদের মধ্যে। তো যতই যাচ্ছি সামনে, মানুষ দেখতেছি না। তো সন্দ্বীপটা যখন আমরা রাউন্ড দেওয়া শুরু করলাম, পুরো দ্বীপটা চক্রাকারে বাঁধের উপর দিয়ে কোস্টাল এরিয়া, হঠাৎ করে আমরা একদল মানুষকে হচ্ছে পাইলাম আমরা সেখানে। তারা হচ্ছে সেখানে কি করতেছে, সেখানে একটা টং দোকানে বসে তারা আড্ডা দিচ্ছে। দূর থেকে যখন তারা আমাদের দেখলো যে দুইজন মুসাফির এরকম একটা ডিসকভার 110 সিসি নিয়ে বেরোয়েছে সন্দ্বীপ পরিভ্রমণ করতে, তারা কিন্তু বুঝে গেছে যে এরা ঢাকা থেকে এসেছে বা হচ্ছে এরা বাইরে থেকে এসেছে, সো এরা মেহমান। তারা আমাদের টং দোকানে ডাকলেন, আমরা গেলাম। তারা হচ্ছে প্রচণ্ড মেহমানদারির মাধ্যমে আমাদেরকে হচ্ছে বরণ করে নিলেন। তারা আমাদেরকে এমনকি দুপুরের খাবারটা পর্যন্ত অফার করলেন। এই গল্পগুলো যখন আমরা করতেছি, এই গল্পগুলো একটা ভূমিকা তৈরি করতেছে, একটা প্লট তৈরি করতেছে, সে প্লটের দিকে নিয়ে যাচ্ছি। ওই যে বলতেছিলাম আমার এক বন্ধুর কথা, যা তার সাথে আমার মতের মিল হচ্ছে না, এবং আমি খুব রেগে যাচ্ছি যে মতের মিল হচ্ছে না কেন? আমি তো ঠিক আছে, আমি তো দেখতেছি, আই এম রাইট, ওয়াই ইজ হি ডিনাইং মি? এই সিম্পল জিনিসটাও বুঝতে পারতেছে না কেন? এই যে এইখানে যখন আপনি রিয়েলিজম নিয়ে ওকে চিন্তা করে দেখবেন যে কেন সে বুঝতে পারতেছে না, তার বেড়ে ওঠা কি, সে কোন পরিবেশ থেকে বেড়ে উঠেছে, তার সে কোন রাইটারদের বই পড়ে, তার ফ্যামিলির মূল্যবোধটা কি, হ্যাঁ, এগুলো না সবসময় হচ্ছে পড়াশোনার লেভেল দিয়ে জাজ করা যায় না। এগুলো জাজ করতে হয় মানুষটা কোন ইকোসিস্টেমে বেড়ে উঠেছে। কেউ হয়তো বা দেখা যায় খুব ধর্মপ্রাণ একটা ফ্যামিলিতে বেড়ে উঠেছে, তার সামনে সে হয়তো বা আপনার সামনে লিবারেল থাকবে, কিন্তু ধর্ম নিয়ে খুব বেশি কটূক্তি যদি আপনি করে ফেলেন, সে কিন্তু হচ্ছে আপনাকে ছাড়বে না। হ্যাঁ, কারণ তার ভিতরে ওই শৈশব থেকে যে আজন্ম লালিত হচ্ছে, তার ভিতরে একটা মূল্যবোধ, সেইখান থেকে কিন্তু সে প্রতিবাদটা করে উঠবে। আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে, আপনি কাকে কোথায় কিভাবে আঘাত করতেছেন। ইউ ক্যান নেভার বি রাইট, দ্যাটস ওয়ান থিং। সবাই সঠিক আমরা, আবার সবাই আমরা ভুল। কারণ একটা মানুষের পক্ষে একটা ঘটনার সামগ্রিক দিক চিন্তা ভাবনা করা কোনো মতেই সম্ভব না। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা কাঁঠাল, এই কাঁঠালের সামগ্রিক দিকটা আমি জানতে চাই, এই কাঁঠালের অনেক দিক আছে, এই কাঁঠাল এর ভিজুয়াল অ্যাস্থেটিক্সের অনেক ব্যাপার আছে যে যা সব আপনি বুঝবেন না, সেটা হয়তো একটা পেইন্টার বুঝবে। সেই কাঁঠালের হচ্ছে স্বাস্থ্য গুণাগুণ আছে যেটা কিনা আপনি বুঝবেন না চাইলেও, সেটা হয়তো একটা ডাক্তার বুঝতেছে। হ্যাঁ, সো আপনি মুহূর্তের মধ্যে কাঁঠাল নিয়ে একটা মতামত দিয়ে আপনি নিজেকে একটা সর্বাঙ্গীন কাঁঠাল এক্সপার্ট হিসেবে যে এক্সপ্লেন করবেন, এটা যখন আমরা করতে যাই, তখনই বেসিক্যালি আমরা হচ্ছে মৌলবাদের ফাঁদে পা দিই। আজকের ভিডিওটা যদি আমি র্যাপ আপ করতে চাই, তাহলে হচ্ছে আমি আমার এই আলোচনাটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে মৌলবাদের ফাঁদে পা দেওয়ার একটা থিন লাইন কিন্তু এই জায়গায় থাকে, যে আপনি ধরে নিচ্ছেন যে আপনার ধারণাটাই সঠিক, কিন্তু ওই পাশে যে মানুষটা আছে তার ধারণাটাও সঠিক হইতে পারে। এমনও হইতে পারে আপনি পার্শিয়ালি সঠিক, সে পার্শিয়ালি সঠিক। এই জায়গাটায় যখন আপনি একদম কনভিকশন নিয়ে একদম বোল্ডলি না আমি সঠিক এই জিনিসটা বলবেন, তখনই বেসিক্যালি আমরা মৌলবাদের ফাঁদে কিন্তু পা দেওয়ার একটা ঝুঁকির মধ্যে পড়ে যাই। আর তখনই যেটা হয়, এই যে আমাদের চারদিকে আমরা হচ্ছে মারামারি, কাটাকাটি, হানাহানি, আমি এটা করব, এটাই সঠিক, আমি ওইটা করব, ওইটাই সঠিক, এই বিষয় নিয়ে যে সর্বাঙ্গীন একটা দ্বন্দ্ব সংঘাত চলতেছে, সেই জায়গাটার একটা প্রেক্ষাপট কিন্তু সেখানে তৈরি হয়। সো আমার ধারণা, যদি কিনা আপনারা আমি যা বলতে চাচ্ছি সেটা যদি বোঝেন, তাহলে ইন ফিউচার আমার ভিডিওগুলোতে দিয়ে আমি যখন কিনা কালচারাল রিভিউগুলো করব মানুষের বিভিন্ন এলাকার, ধরেন আমি হচ্ছে মিরপুরের মানুষের রিভিউ করব, মিরপুর 60 ফিটের মানুষ কেমন, মিরপুর 2-এর মানুষ কেমন, আবার গুলিস্তানের মানুষ কেমন, আবার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেমন, আবার দেখা যাচ্ছে হচ্ছে চিটাগাংয়ের মানুষ কেমন, হ্যাঁ, বরিশালের মানুষ কেমন। এই জায়গা থেকে এই জায়গাটার এই গ্যাপটা ফুলফিল করার জন্য আপনাদের সামনে উদাহরণ হিসেবে আমি কতগুলো সংস্কৃতি তুলে ধরতে চাই। একটা সংস্কৃতি কেন হয়, কেন বেড়ে ওঠে, মানুষের খাবার দাবার, আচরণ, অভ্যাস, এগুলো কেন গড়ে ওঠে, সেই বিষয়গুলো নিয়ে রিভিউ ভিডিও করতে চাই বেসিক্যালি। তাহলে আমার মনে হয় যে আমরা যদি কিনা চিন্তা করা শিখি যে চিটাগাং নিয়ে আমাদের বেশ কিছু ফানি নোশন আছে, যেমন চিটাগাংয়ের বিয়ে শাদিতে প্রচুর খরচ হয়, হ্যাঁ, কিংবা হচ্ছে আরও ফানি নোশন আছে আমাদের, যেমন নোয়াখালীর মানুষজন সাধারণত একটু চালাক হয় বা ধূর্ত হয়, হ্যাঁ।
তো এই যে বিষয়গুলো কেন চালাক হয়, কেন ধূর্ত হয়, আবার আমরা অনেক সময় আবার এরকম একটা বায়াসে চলে যাই আমাদের হচ্ছে ধারণা থেকেই যে উত্তরবঙ্গের মানুষ একটু সহজ সরল হয়, সাদা সিধে হয়। তো এই বিষয়গুলো কেন হয়, কেন হচ্ছে, তাদের কালচারটা কেমন, সংস্কৃতি কেমন, এই বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে আমরা একটু ভিতরে যাব, একটু ভিতরে গিয়ে আলাপ আলোচনা করব। আমি যদি উদাহরণ হিসেবে বলি, বেশ একটা মজার উদাহরণ আছে। চরের মানুষজন একটু সাধারণত হিংস্র হয়, একটু অ্যাগ্রেসিভ হয়। হ্যাঁ, এখন আমরা যদি চিন্তা করি, এইটা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, বিশেষ করে মিলেনিয়াল আমরা যারা আছি তারা হচ্ছে তাদের বাবা মার কাছ থেকে শুনে আসতেছে যে চরের মানুষজন কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়। হ্যাঁ, এখন চরের মানুষজন কেন অ্যাগ্রেসিভ হয় এই বিষয় নিয়ে যদি আমরা একটু উপর ধারণা নিয়ে কাজ করি, চরের মানুষজন অ্যাগ্রেসিভ হয় তার একটা মূল কারণ হচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট জমির খণ্ড নিয়ে যুদ্ধ করতে হয়, ঝগড়া করতে হয়, সেটা আদায় করে নিতে হয়, সেখানে তাদের চাষবাস করে সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। এখন যখন দেখা যায় যে একটা জায়গায় চর গড়ে ওঠে, তার আগে কিন্তু সেই চরটা গড়ে ওঠার আগে কিন্তু আরেক এলাকায় নদী ভাঙন হয়েছে, সেই ভাঙনের ফলে অনেক মানুষ বাস্তুহারা হয়েছে। বাস্তুহারা মানুষগুলো যাবে কোথায়? এখন তো খুব সহজে শহরে চলে আসা যায়, কিন্তু একটা সময় ছিল যখন শহরে চলে আসা যেত না, বা শহর তাদের জন্য একটা ভালো বিকল্প ছিল না, কারণ শহরে এসে তারা জীবিকা নির্বাহ করবে কিভাবে, তাদের সেই মিন্সটাই তো নাই। কিভাবে তারা তো জানতোই না কিভাবে শহরে এসে রোজগার করতে হয়। সুতরাং যেখানে আছে সেখানে থেকে জীবিকা নির্বাহ করাটাই তাদের হাতে একমাত্র অপশন ছিল। সেই কারণে যেটা হয় মোস্ট অফ দ্য কেসেস, ওই যে যাদের নদীটা ভাঙলো তারা কিন্তু বাস্তুহারা অবস্থায় আছে, হয়তো বা কোনো আত্মীয়র বাড়িতে আশ্রিত হিসেবে আছে। হ্যাঁ, এই তারা যখন খবর পায় অমুক জায়গায় একটা চর উঠছে, তারা কিন্তু দৌড়ে চলে যায় সেই চরের দখল নেওয়ার জন্য, কারণ চর যে উঠছে এটা একটা প্রাকৃতিক ঘটনা, এই ঘটনার উপর সরকারেরও হাত নাই, এই ঘটনার উপরে কোনো জমিদারেরও হাত ছিল না। তো এই জমির খণ্ডটার জন্য বিভিন্ন গ্রাম থেকে যখন মানুষজন আসতো, তখন বেসিক্যালি তাদের মধ্যে একটা গোলযোগ বাঁধতো। সেই গোলযোগে যারা জিততো, যাদের বাহুবল বেশি থাকতো, যাদের ইনফ্লুয়েন্স প্রভাব বেশি থাকতো, তারাই কিন্তু সেই চরটাতে আলটিমেটলি বসবাস করা শুরু করতো, এবং দিন শেষে দেখা যেত সেই চর ভিত্তিক তাদের একটি জীবন ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছে। এর ফলে কি? এর ফলে এই মানুষগুলো যুগের পর যুগ একটা নির্দিষ্ট জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছে। সেটা কি? অ্যাগ্রেশন। তাদের হাতে অস্ত্র থাকতো, দেশীয় অস্ত্র, সেই অস্ত্র নিয়ে তারা সব সময় প্রস্তুত থাকতো শত্রুর মোকাবেলায়। এবং এইটা যখন যুগের পর যুগ জেনেটিক ট্রান্সফর্মের মাধ্যমে মানুষের থেকে মানুষের মধ্যে পাস হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্ম পাস হয়েছে, তখনই কিন্তু আমরা দেখি যে চরের মানুষ সাধারণত একটু অ্যাগ্রেসিভ হয়। এটার পেছনে কিন্তু একটা কার্যকারণ থাকে। ঠিক সেরকম প্রত্যেকটা এলাকার পেছনেই মানুষের নির্দিষ্ট একটা আচার আচরণ আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যে একটা মানুষ যখন একটা এলাকায় বেড়ে ওঠে, একটা পরিবারে যখন একটা মানুষ বেড়ে ওঠে, তখন যেমন তার মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ঢুকে যায়, সেই পরিবারেরই একটা এলাকায় যখন একটা মানুষ বেড়ে ওঠে, সেই এলাকার বৈশিষ্ট্য তার ভিতরে ঢুকবে। এটা খুবই স্বাভাবিক, এবং সেগুলো বেসিক্যালি আমাদেরকে জানতে হবে কেন হচ্ছে এটা, কেন আমাদের চেয়ে আরেকজন ভিন্ন, আমার চেয়ে আরেকজন কেন ভিন্ন। সেই জানার প্রসেসটা নিয়ে একটা দুইটা উদাহরণ আজকে দিলাম। সেই জানার প্রসেসটা নিয়ে গ্র্যাজুয়ালি আমার পরিকল্পনা 64 জেলার বিভিন্ন দারুণ দারুণ জনগোষ্ঠী নিয়ে তাদের সাংস্কৃতিক একটা রিভিউ করা, কালচারাল রিভিউ করা। তার মধ্যে তাদের খাবার থাকবে, তাদের পোশাক আশাক থাকবে, তাদের বাচনভঙ্গি থাকবে, কেন এক জেলার মানুষজন আরেক জেলার মানুষের চেয়ে বেশি বাগ্মী হয়, কেন তারা বেশি ভালো কথা বলতে পারে। হ্যাঁ, সেই আলোচনা থাকবে। এর মাধ্যমে বেসিক্যালি বাংলাদেশকে আমরা আরও ভালো মতো চিনতে পারবো, শিখতে পারবো। ধন্যবাদ।